Class 12 poem Asleep in the Valley, poet আর্থার র্যাবো। এই কবিতাটিতে কবি আর্থার র্যাবো, যিনি নিজে একজন ছিলেন ওয়ার পোয়েট, অর্থাৎ তিনি নিজে ছিলেন একজন সৈনিক এবং যুদ্ধক্ষেত্রে থেকে তিনি একজন সৈনিক হিসাবে যুদ্ধের যে আসল দিকটা যেটা আমরা সচরাচর দেখতে পাই না, অর্থাৎ যুদ্ধের যে খারাপ দিকটা, সেইটা তিনি উপলব্ধি করেছিলেন। তার মতন আরও কবি ছিলেন ওয়ার পোয়েট, অর্থাৎ যুদ্ধের কবি, যেমন সিগফ্রিড স্যাসুন, উইলফ্রেড ওয়েন প্রমুখ ব্যক্তিগণ। এই কবিতায় কবি প্রথমে একটি ভ্যালির বর্ণনা দিয়েছেন, একটি স্মল গ্রিন ভ্যালি, ছোট সবুজ উপত্যকা, এবং সেখানে ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাস, তার মধ্যে দিয়ে একটা স্লো স্ট্রিম, ধীর গতির একটি নদী, পাহাড়ি নদী বয়ে চলেছে এবং সেটা ছেড়ে যাচ্ছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, অর্থাৎ রূপলি ফিতের মতন নদীটা বয়ে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে এবং মাউন্টেন টপ থেকে, অর্থাৎ পর্বতের উপর থেকে সূর্যরশ্মি নির্গত হচ্ছে। একটি সুন্দর সেটিং, সুন্দর একটি উপত্যকা, কিন্তু তার মাঝে একটি সৈনিক দেখে মনে হচ্ছে শুয়ে আছে। প্রথমে দেখে মনে হচ্ছে সৈনিকটি শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে, এবং তার স্মাইল, তার হাসিটা মনে হচ্ছে একজন শিশুর মতন, লাইক অ্যান ইনফ্যান্ট। এবং তার মাথাটি আছে এক ফান ঘাসের ওপর। ফান ঘাসগুলো যেন বালিশের মতন কাজ করছে, পিলো মেড অফ ফান, এবং তার বডিটা আছে আন্ডারগ্রোথের ওপর, অর্থাৎ একটু ঝোপঝাড়ের ওপর, এবং তার পাগুলো আছে ফ্লাওয়ার্সের মধ্যে, ফুলের মধ্যে। দেখে মনে হচ্ছে যেন সৈনিকটি বিশ্রাম নিচ্ছে। এবং কবি আর্থার র্যাবো যে ইনসেক্টসগুলো আছে, অর্থাৎ পতঙ্গগুলো আছে যারা গুনগুন আওয়াজ করছে, অর্থাৎ যে হামিং ইনসেক্টসগুলো আছে, তাদেরকে বলছে যেন তার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটায়। সৈনিকটিকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, তার যেন ঘুমের কোনো ব্যাঘাত না ঘটায়। এবং কবি আর্থার র্যাবো নেচারকে এখানে পার্সনিফাই করেছেন, অর্থাৎ প্রকৃতিকে তিনি ব্যক্তিসত্তা আরোপ করেছেন এবং নেচারকে অনুরোধ করেছে এই যেহেতু সৈনিকটি খোলা আকাশের নিচে শুয়ে আছে, তার যেন ঠান্ডা না লেগে যায়। একদম কবিতা শেষে গিয়ে আমরা যখন উল্লেখ পাই 2 red holes, অর্থাৎ দুটো লাল গর্তের কথা, এবং তার বুকের একদিকে এই লাল গর্ত দুটোই আমাদের বুঝিয়ে দেয় যে এই সৈনিকটি আসলে ঘুমাচ্ছিল না, সৈনিকটি অনেক আগেই মারা গেছে এবং সে যুদ্ধের বলি হয়েছে। যুদ্ধের বলি ইংরাজিটা হচ্ছে ভিকটিম অফ ওয়ার। এবং এর আগে এক জায়গায় উল্লেখ করা ছিল পেল সোলজার, সোলজারটিকে বিবর্ণ বলা হয়েছিল, বিবর্ণ বা ফ্যাকাসে। তখন একটা আভাস পাওয়া গিয়েছিল সৈনিকটি মারা গেলেও যেতে পারে, কারণ আমরা মানুষের গায়ের অবস্থা পেল হয়ে যায়, অর্থাৎ বিবর্ণ হয়ে যায় যখন কেউ মারা যায়। তাহলে এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এবার কবিতাটা পড়লে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। এবার যদি আমরা কবিতাটা দেখি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত অবস্থায়, আর্থার র্যাবো। তিনি এই কবিতাটার আসল যে টাইটেলটা ছিল সেটা ছিল, বইয়ে যেটা দেওয়া আছে টেক্সট বইয়ে, লে ডরমার লে ভ্যাল, কোথাও কোথাও থাকে লে ডরমার ডু ভ্যাল। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল পোয়েসিস নামক কবিতার গ্রন্থের মধ্যে। এই কবিতাটির দুটো পার্ট, এটি একটি সনেট, 14 লাইনের কবিতা। প্রথম 8 লাইন হচ্ছে অক্টেভ এবং শেষ 6 লাইন সেস্টেট। এই কবিতাটি একটি পেট্রাগান সনেট বা ইটালিয়ান সনেট। এই কবিতার বিষয়বস্তু হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে ফিউটিলিটি, অর্থাৎ ব্যর্থতার দিকটা। যুদ্ধ মানে হচ্ছে ব্যর্থ, এবং যুদ্ধ আমাদের কি নিয়ে আসে? ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন, অর্থাৎ যুদ্ধ আমাদেরকে ধ্বংস নিয়ে আসে। এবার আমরা কবিতার দিকে যদি তাকাই, কবিতাটা কীভাবে শুরু হচ্ছে, এ স্মল গ্রিন ভ্যালি। প্রথমেই তিনি একটি যে উপত্যকা তার বর্ণনা দিচ্ছেন। উপত্যকাটা কেমন? ছোট এবং গ্রিন উপত্যকা। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে বয়ে যাচ্ছে একটি ধীর গতির পাহাড়ি নদী। তাহলে এখানে ভ্যালিটাকে তিনি দুটো অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করেছেন, স্মল, ছোট, এবং সবুজ। ভ্যালিটাকে তিনি উল্লেখ করেছেন ছোট এবং সবুজ দিয়ে, এবং নদীটাকে তিনি যে অ্যাডজেক্টিভ ইউজ করেছেন সেটা হচ্ছে স্লো, অর্থাৎ ধীর গতির নদী। অ্যান্ড লিভস, নদীটা ছেড়ে যাচ্ছে কি? নদীটা ছেড়ে যাচ্ছে লং স্ট্র্যান্ডস, স্ট্র্যান্ডস মানে ফিতে, অফ সিলভার, যেন রূপলি ফিতে ছেড়ে যাচ্ছে, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল সবুজ ঘাসে সেই নদীটি যেন লম্বা ফিতের মতন সিলভার, অর্থাৎ রূপলি ফিতে যেন ছেড়ে যাচ্ছে। এবং ফ্রম দ্য মাউন্টেন টপ, অর্থাৎ পর্বতের উপর থেকে, স্ট্রিম, এই স্ট্রিমটা মানে হচ্ছে ভার্ব, এটা নির্গত হওয়া। আর প্রথম লাইনে যে স্ট্রিমটা ছিল সেটা হচ্ছে নদী, নাউন। তাহলে তৃতীয় লাইনে যেটা আছে, মাউন্টেন টপ থেকে, অর্থাৎ পর্বতের মাথা থেকে নির্গত হচ্ছে সানস রেজ, সূর্যরশ্মি, এবং সেগুলো কী করছে? দে ফিল, তারা ভরিয়ে তুলছে, দ্য হলো, অর্থাৎ ফাঁকা জায়গাগুলোকে, ফুল অফ লাইট, আলোয় ভরিয়ে তুলছে। তাহলে পর্বতের মাথা থেকে যে সূর্যরশ্মিগুলো নির্গত হচ্ছে, সেইগুলো যে উপত্যকার ফাঁকা জায়গা আছে সেগুলোকে ভরিয়ে তুলছে।
এই প্রথম 4 লাইন ছিল সেটিং, অর্থাৎ যে জায়গাটা তিনি বর্ণনা দিচ্ছেন ভ্যালিটার, স্মল গ্রিন ভ্যালি, সেখানে একটি পাহাড়ি নদী বয়ে চলেছে। এই প্রথম 4 লাইনে এই বর্ণনাটা আমরা পেলাম। এর পরের 4 লাইনে একটি সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়ং, যাকে দেখে মনে হচ্ছে খুব কম বয়স, অর্থাৎ যুবক, খুবই যুবক, লাইজ, সে শুয়ে আছে, ওপেন মাউথ, যেন মুখটা হাঁ করে শুয়ে আছে, ওপেন মাউথ। আর এ পিলো, একটি বালিশ, মেড অফ ফান, যেটা মনে হচ্ছে দেখে ফান ঘাসের তৈরি, অর্থাৎ এখানে বালিশটি ফান ঘাসের তৈরি নয়, অর্থাৎ তার মাথাটি পড়ে আছে, সোলজার যে সৈনিকটা আছে তার মাথাটা পড়ে আছে ফান ঘাসের মতন, এবং কবি কল্পনা করেছেন এই ফান ঘাসগুলো যেন বালিশের মতন কাজ করছে। তাহলে এ পিলো, একটি বালিশ, মেড অফ ফান, যেটা ফান ঘাসের তৈরি, বিনিথ হিজ হেড, বিনিথ মানে আন্ডার, তার মাথার নিচে, অ্যাসলিপ, সৈনিকটা যেন ঘুমন্ত অবস্থায় আছে, স্ট্রেসড মানে সে প্রসারিত অবস্থায় পড়ে আছে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ঘন ঝোপঝাড়ে তার বডিটা পড়ে আছে, শরীরটা, আর পেল, তাকে দেখে যেন মনে হচ্ছে একটু বিবর্ণ বা ফ্যাকাসে, ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, কিন্তু তার বিছানাটা হচ্ছে উষ্ণ, সবুজ এবং সূর্যের আলোপ্রাপ্ত, যেটা সূর্যের আলো শুষেছে এমন একটি বিছানা। এটা ছিল প্রথম 8 লাইন, অর্থাৎ অক্টেভ। এবার শেষ 6 লাইন, অর্থাৎ শেষ স্টেট। হিজ ফিট, তার পা দুটো, ফুট মানে হচ্ছে একটা পায়ের পাতা, ফিট হচ্ছে দুটো পায়ের পাতায়, অর্থাৎ পায়ের পাতা দুটো, অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে পড়ে আছে, হি স্লিপস, সে ঘুমাচ্ছে, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা দেখে মনে হচ্ছে একটি শিশুর মতো, জেন্টেল, ভদ্র মানে সহজ সরল, এখানে উইদাউট গাইল, কোনো ছলচাতুরি ছাড়াই, গাইল মানে হচ্ছে ছলচাতুরি, তার মানে একজন বাচ্চা ছেলে, একজন শিশু, তাদের হাসিটা যেমন হয় নিষ্পাপ হাসি, সেরকম সৈনিকটির হাসিটা দেখে মনে হচ্ছে যেন সহজ সরল, জেন্টেল এবং উইদাউট গাইল, অর্থাৎ কোনো ছলচাতুরি ছাড়াই। এরপর নেচার, এরপর তিনি কবি আর্থার র্যাবো নেচার অর্থাৎ প্রকৃতিকে পার্সনিফাই করেছেন, অর্থাৎ তিনি নেচারটাকে এনটা ক্যাপিটাল আছে, অর্থাৎ প্রকৃতিকে তিনি ব্যক্তিসত্তা আরোপ করেছেন। প্রকৃতিকে কি বলছেন, কিপ হিম ওয়ার্ম, একে উষ্ণ রেখো, হি মে ক্যাচ কোল্ড, কারণ এর ঠান্ডা লেগে যেতে পারে, এর মানে কার, ওই সৈনিকটার, কারণ সে খোলা আকাশের নিচে শুয়ে আছে। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামের ব্যাঘাত না ঘটায়। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় শুয়ে আছে, ওয়ান হ্যান্ড অন ইজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপরে, এখানে ব্রেস্ট বলতে হচ্ছে চেস্ট, অ্যাট পিস, যেন সে শান্তিতে ঘুমাচ্ছে। তাহলে এই লাইনটা মানে হচ্ছে সৈনিকটাকে দেখে মনে হচ্ছে সে যেন বুকের ওপরে একটা হাত রেখে শান্তিতে সূর্যের আলোয় ঘুমাচ্ছে। ইন ইজ সাইড, এবার শেষ এই লাইনটাতে বোঝা যাচ্ছে যে সৈনিকটি অনেক আগেই মারা গিয়েছে, সে যুদ্ধের বলি হয়েছে, সে ভিকটিম অফ ওয়ার। কারণ কি, ইন ইজ সাইড, তার একটা দিকে, দেয়ার আর 2 রেড হোলস, তার বুকের একটা দিকে 2টো লাল রঙের গর্ত। এটা কিসের গর্ত, এটা হচ্ছে বুলেটের গর্ত, অর্থাৎ যে গুলি লেগেছে সেই গুলির গর্ত। তাহলে রেড হোল সিগনিফাই দ্য বুলেট উন্ডস, অর্থাৎ যে বুলেট খেয়ে মারা গিয়েছে সৈনিকটি অনেক আগেই, সেই এই লাল গর্ত দুটো হচ্ছে সেই বুলেট উন্ডস, অর্থাৎ হচ্ছে সেই গুলির গর্ত। এটাই ছিল এই কবিতার বিষয়বস্তু। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত অবস্থায়, যদিও প্রথমে দেখে মনে হচ্ছিল সৈনিকটি ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আমরা শেষে গিয়ে একদম বুঝতে পারলাম যে সৈনিকটি ঘুমন্ত অবস্থায় ছিল না, সৈনিকটি অনেক আগেই মারা গিয়েছিল, সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের বলি হয়েছিল। হি ওয়াজ এ ভিকটিম অফ ওয়ার।